স্যামসাং A35 5G। তো এইটা বর্তমানে বাজারে খুব চলতেছে, মানুষ খুব কিনতেছে। তবে মেন কথা হচ্ছে এই সেটটা কি আসলেই এত ভালো? আমি টেস্টিং করছি, ক্লিয়ারলি বলে দিই সেট আসলেই ভালো, কেনার মতো এবং রেকমেন্ড করার মতো। এবং 30,000 টাকার রেঞ্জে যে কয়টা সেট আছে বর্তমানে আনঅফিসিয়ালি ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে যদি চিন্তা করেন তাহলে এটা মানে টপ প্রায়োরিটি দিতে পারেন। তবে এর মধ্যেও কিছু ইস্যু আছে এবং এর মধ্যে ভালো তো অবশ্যই অনেক কিছু আছে, এর জন্য সবাই কিনতেছে। এবং যারা কিনেন নাই তারা আজকে এই ভিডিও দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এই সেটটা কিনা উচিত এই প্রাইসে। তো এটার মেন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ক্যামেরা, এবং পিছনে ক্যামেরা মাশাআল্লাহ 3টা দিয়ে দিচ্ছে 50-8-5, তো ভালো কম্বিনেশনই দিচ্ছে। তো 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যেটার আউটপুট বেশ ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ ভালো আছে, কালার একটু বুস্টেড, তবে ভালো দেখতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়া এডিটের ছবি দেয়। আর 50 মেগাপিক্সেল মোড তো আছেই, সেটাও আপনারা ইউজ করতে পারেন ভালোভাবে। তো 50 মেগাপিক্সেল মোডে সাইজটা একটু বড় হয় পিকচারের, কিন্তু পিকচার প্রচুর ডিটেলস ক্যাপচার করে। তবে হ্যাঁ, একটু লাইট কম থাকলে নয়েজ একটা ব্যাপার আছে, নয়েজ চলে আসে। সেই ক্ষেত্রে আপনারা একটু লাইট বেশি থাকলে 50 মেগাপিক্সেলটা ইউজ করবেন, তাছাড়া ইউজ করার কোনো দরকার নাই। 12 মেগাপিক্সেলই ভালো আউটপুট আসে। আর মেন ব্যাপারটা হচ্ছে এটার প্রসেসিং। এটা আপনার ভিউ ফাইন্ডারে যেটা দেখাবে সেটা মানে আউটপুট তো পাবেন না, ভালো আউটপুটই পাবেন, তবে প্রচুর প্রসেস করে। প্রসেসরটা একটু সময় নেয়, এটা আমি দেখছি। এই ছবিটা দেখেন, এই ছবিটা তোলার সময় আমি এইভাবে পাইছি, মানে ভিউ ফাইন্ডারে এটা দেখাইতেছে এবং তোলার পরে দেখেন প্রসেস করে এরকম করছে। তো এই হচ্ছে মেন কাহিনী। আলট্রা ওয়াইডের আউটপুট ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ম্যানেজ করতে পারে এবং বিশাল এরিয়া একটা ক্যাপচার করে। এর ফিল্ড অফ ভিউ অনেক বেশি, দেখতেও বেশ ভালো লাগে পিকচারগুলো। তো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে আউটপুট বেশ ভালো ছিল, কোনো কমপ্লেন করবো না। ডাইনামিক রেঞ্জও ভালো এবং কালার আউটপুটও ভালো লাগছে। মেইন ক্যামেরার সাথে সামঞ্জস্য রাখে, অতটাও মনে হবে না যে একদম ডিটেলস নাই, একদম মানে মিলতেছে না, এই টাইপের না। মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইডের মধ্যে ভালো মিলই পাবেন। তবে স্যামসাং এর ক্যামেরার যে সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে স্ট্রং পয়েন্ট আমি বলতে যাবো, সেটা হচ্ছে ধারাবাহিকতা। তারা প্রত্যেকটা ছবিতে ধারাবাহিকতা বজায় রাখে, একই টাইপের ছবি ডেলিভারি করতে থাকে। আপনারা ওই এক এক সময় এক এক টাইপের ছবি পাবেন, ওই টাইপের না। তবে হ্যাঁ, ছবি প্রসেস করে ভালো এবং প্রসেসের পরে ছবিটা মানে ফিনিশ যে গুডটা সেটা আপনার কাছে ভালোই লাগবে। স্টিল পিকচারের ক্ষেত্রে এটা 0.5 থেকে 10x পর্যন্ত জুম করতে পারে। 0.5x, 1x, 2x, 4x, 10x। ম্যাক্রো ক্যামেরা দিচ্ছে, ম্যাক্রো ক্যামেরা 5 মেগাপিক্সেল এবং কোয়ালিটিও খারাপ না, ভালোই ছিল। আমি 2-4টা ছবি তুলছি, ভালো লাগছে আমার কাছে। কমপ্লেন করার মতো কোনো জায়গা রাখা নেই। এখানে সামনে এবং পিছে ডেডিকেটেড নাইট মোড পেয়ে যাবেন। নাইট মোডের কোয়ালিটিটা কিছুটা এরকম ছিল। পোর্ট্রেট মোডের এজ ডিরেকশন ভালো। হ্যাঁ, এখানে কোনো 2x টাইপের পোর্ট্রেট নাই, তবে হ্যাঁ পোর্ট্রেট আউটপুট বেশ ভালো ছিল। এবং এখানে এজ ডিরেকশন বলেন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন বলেন এবং সাবজেক্টকে ভালোভাবে ব্যালেন্স করা, সেটা এখানে আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, সাবজেক্টের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা যদি একটু লাইট বেশি হয় সেক্ষেত্রে মানে ঝলসে ফেলার প্রবণতা একটু আছে। আর ফ্রন্টের যে ক্যামেরা সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের সেন্সর, সেটাও বেশ খারাপ না, ভালো ভালো ছবি দিতে পারে। এর আউটপুট বেশ ভালো ছিল, কালারফুল ছবি প্রোভাইড করে। ডাইনামিক রেঞ্জও খারাপ না, ম্যানেজ করতে পারে ঠিক মতোই। এখানে পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট মোডে কিছু এজ ডিরেকশন ঠিক আছে, কিন্তু ওই এইচডিআরটা এখানে ভালো না, ব্যাকগ্রাউন্ড একদম জ্বালিয়ে ফেলে, এটা আছে। তবে হ্যাঁ, একটু হার্শ কন্ডিশনে এই জিনিসটা হয়। ব্যালেন্স কন্ডিশনে আপনারা যখন ছবি তুলবেন বেশ ভালো ভালো পোর্ট্রেটই পাবেন। ভিডিওর ক্ষেত্রে এখানে আপনারা সামনে এবং পিছনে 4K 30 fps ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ব্যাকে বেশ ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে ভিডিও কোয়ালিটি। কালার ডিটেলস খুব ভালোভাবে ক্যাপচার করে এবং কালার যে কোয়ালিটি একটু ভিভিড টাইপের কালার প্রডিউস করে এবং ভালো লাগে দেখতে। ভিডিওর ক্ষেত্রে আপনারা 1x থেকে 10x পর্যন্ত জুম আপনারা আপ ডাউন করতে পারবেন এবং লেন্স সুইচিং বেশ ভালোই ছিল, খারাপ বলবো না। তবে 4x এর পরে কোয়ালিটি একটু ডাউন হয়, এটা ঠিক, বাট কাজ চলার মতো। এবং নাইট ওয়েডের দাম ভিডিও করছি, ব্যাক ক্যামেরা ভালো ছিল, স্লোমো আছে, স্লোমো আমি টেস্ট করছি, সেটাও ভালো, খারাপ বলবো না। আর ফ্রন্টের যে ক্যামেরা আউটপুট সেটাও বেশ ভালো ছিল, স্টেবল ফুটেজ পাবেন। রানিং এ আমি কিছু ভিডিও করছি, তার রেজাল্ট দেখতে পারতেছেন, কোনো রকম শেকিনেস নাই, মানে ইউজেবল একটা ভিডিও দেয়। মানে এই প্রাইস রেঞ্জে খারাপ বলার মতো কোনো কারণ নাই। এবং আমি দাঁড়িয়েও সামনে কয়টা ভিডিও নিছি, সেটার আউটপুট ভালো ছিল। ক্যামেরা সেকশন নিয়ে কোনো কমপ্লেন নেই, ক্যামেরার জন্য রেকমেন্ডেড। এখন আপনারা বলবেন যে 30,000 টাকার রেঞ্জে ক্যামেরা সেট তো 2-4টা দেখলাম, তো গেমিং যারা টুকটাক করে তাদের ক্ষেত্রে এটা দিয়ে যে গেমিং করতে পারবেন না তা কিন্তু না। তো অনেকে বলতে পারেন এসএসসির ক্ষেত্রে 1380 তো আগের বছর এসএসসি, এটা কি এমন কি? এক্সিনোস 1380 5nm ফ্যাব্রিকেশনে তৈরি হলেও এটার স্কোর কিন্তু ভালো আসছে, অন্তত আমি চেক করছি 6 লাখের উপরে আসছে আর কি, 6 লাখের উপরে আসে। আর এখানে র্যাম পেয়ে যাবেন এলপিডিটার 4x এর র্যাম। আর স্টোরেজ টাইপ এটার মধ্যে UFS 2.2 দিছে, তো এটা একটু ডাউনসাইড মনে হয়েছে। এর রেডি সুইট পাইছে আমি 406 MB
মেগাবাইট/সেকেন্ড এবং রাইট স্পিড পাইছি আমি 356 মেগাবাইট/সেকেন্ড। তো রিড রাইট স্পিড নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, মানে সেট ফাস্ট ছিল, আমি কোন রকম হ্যাং ল্যাগ দেখি নাই। আর সিপিইউ থ্রটল টেস্ট করছি, সিপিইউ থ্রটলের ক্ষেত্রে এটা থ্রটল খুব কম করে, 70% থেকে থ্রটল শুরু করে এবং থ্রটলিং স্কোর আসে এভারেজ 2,13,594। আর টেম্পারেচার আমি 38 থেকে 37 এর মধ্যে দেখছি। তো এটা খুব একটা যে হিট করে তা না, আবার কম করে তাও না, 41 পর্যন্ত হাইট দেয়, সেটা গেমিং সেকশনে আমি বলতেছি আপনাদের। Geekbench 6 এর আমি চেক করছি, Geekbench 6 এর স্কোর বলতে গেলে সিঙ্গেল করে আসছে 1004 এবং মাল্টি করে আসছে 2856 এবং টেম্পারেচার 39 এর মধ্যেই ছিল, খুব একটা মানে আপ ডাউন করে নাই। এখন গেমিং যে করতে পারবো না তা কিন্তু না, পাবজি আমি ট্রাই করছি, পাবজি মোটামুটি মানে স্মুথ এক্সট্রিম পর্যন্ত যায়। আমি এটারে এইচডি আলট্রাতে খেলছি, তো এইচডি আলট্রাতে আমি এটা খেলার পরে যা বুঝলাম কোন রকম মানে ওই রকম জিটারনেস হ্যাং ল্যাগ ওই রকম পাই নাই, তবে হ্যাঁ প্লেবল ছিল, গেম নিয়ে কোনো ইস্যু নাই। পাবজি বেশ ভালোভাবে প্লে করা যায়, যেহেতু আন্তর্জাতিক স্কোর 6 লাখের উপরে গেছে। আপনাদের একটা জিনিস বলে দেয়, 4 লাখের উপরে যে স্কোর আন্তর্জাতিক স্কোর করবে ম্যাক্সিমাম সাইড আপনারা গেম খেললে মানে ভালোভাবে পাবজিটার যে গেমগুলো ওই লেভেলের না হইলেও গেমিং ভালোভাবে করতে হবে। তো এটা আমাদের ক্যাজুয়াল গেমিং চলে, পাবজিতে আমি কোনো ইস্যু দেখিনি, পাবজি ঠিক আছে। আর অনেকে বলতেছে যে অ্যাকশন মুভমেন্টে ফ্রিজ হয়, না কোনো ফ্রিজ ঠিক না, অ্যাকশন মুভমেন্টে কোনো ফ্রিজ দেখি নাই, ঠিক আছে চলে। 45-40 FPS এ মানে রান করতে পারে, কোন রকম ইস্যু দেখি না। এবং তারপরে স্বাভাবিকভাবে সিওডি ওয়ারজোন টেস্ট করছি, ওয়ারজোনটা আমি একটু টেস্ট করছি কাস্টম সেটিংসে, সেটা হচ্ছে ভেরি লো ভিজুয়ালে FPS রাখছি হাই এবং রেজুলেশন হাই দিয়ে আমি টেস্ট করছি। সেক্ষেত্রে একটু জিটারিনেস পাইছি, একটু ল্যাগ পাইছি, অতটাও খেয়াল করার মতো না, ক্যামেরাতে আপনারা বুঝবেন না, তবে হ্যাঁ যে খেলবেন, যেহেতু আমরা অনেক রকম সেট টেস্ট করি সেক্ষেত্রে একটু এই জিনিসটা বোঝা যায়, আপনারাও হয়তো বুঝতে পারতেছেন জিনিসটা যারা যারা গেমিং করেন। তো ওয়ারজোনটা হেভি টাইপের গেম, এই সেটের জন্য ওয়ারজোন অতটাও অ্যাপ্রোপ্রিয়েট না, তারপর আমি ট্রাই করছি। খেলা যায় যে না তা না, খেলতে পারবেন, তবে ওই টাইপের না। এখানে আপনি মোটামুটি 30 FPS 35 FPS এর মতো বের করে আনতে পারবেন এবং গেম প্লেয়েবল ছিল। তবে অ্যাকশন মোমেন্টে এইখানে ফ্রিজ হয়, এখানে হালকা হালকা একটু ল্যাগ করে, সেটা মানে লং টাইমের ক্ষেত্রে, ক্যাজুয়াল যদি গেমিং করেন সেই ক্ষেত্রে এটা হওয়ার কথা না। ওয়ারজোনে টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, এটা খেয়াল রাখবেন। আর জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমি এটা আমাদের ডিফল্ট সেটিংয়ে মানে ডিফল্ট যে সেটিংটা ছিল সেটার মধ্যে 30 FPS এ ট্রাই করছি। এখানে আমি কোন রকম মানে ওই রকম হ্যাং ল্যাগ দেখি নাই, প্লেয়েবল ছিল, বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল এবং 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা তাপমাত্রা উঠছে। তো এর বেশি আমি দেখি নাই, এটার হাইয়েস্ট টেম্পারেচার গেইন করছে ওয়ারজোনে 31 ডিগ্রি সেলসিয়াস, তার বেশি আমি দেখি নাই এবং ম্যাক্সিমাম টাইম এটা 36 থেকে 38 এর মধ্যে ছিল গেম প্লে সময়। তো জেনশন ইম্প্যাক্টে কোনো কমপ্লেন নাই, গেম প্লে করতে পারবেন, ভালোভাবে প্লে করা যায়, কোন রকম আটকে যায় না। ওই অ্যাকশন মুভমেন্টে হালকা পাতলা একটু করেই, ওইটা ব্যাপার না, ডিফল্ট সেটিং এ খেললে কোন রকম ইস্যুর কথা না। তো অ্যাসপার 9 আমি হাই সেটিং এ খেলছি, বেশ ভালোভাবে খেলা গেছে, কোনো রকম ইস্যু পাই নাই এবং গেম বেশি এনজয় করছি এবং গ্রাফিক্সটা বেশ ভালো ছিল, দেখতেও ভালো লাগছে, খেলেও মজা হয়েছে। তো গেমিং টাইমিং করতে পারেন, কোনো রকম ইস্যু নাই। এবং এটার মধ্যে বলে দেয়, এটার মধ্যে যে বডি ফ্রেমটা সেটা প্লাস্টিকের এবং সামনে বেশি গ্লাস দেওয়া, এটা বেশ প্রিমিয়াম লাগে। তো এটার ওয়েট প্রায় 200 গ্রামের মতো এবং এর যে থিকনেস সেটা হচ্ছে 8.2 mm। বডি ডিজাইন ল্যাঙ্গুয়েজ বাটন সব ঠিক আছে, কোনো রকম ইস্যু নাই। এবং সামনের গ্লাসে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন দেওয়া আছে, আইপি রেটিং দেওয়া আছে, IP67 এর রেটিং দেওয়া আছে। তো স্প্ল্যাশ ট্যাশে কোনো সমস্যা হবে না, তাই বলে আবার ভিজাইতে যায়। আর স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল এবং ডিসপ্লে কোয়ালিটি তো বললি একটু 6.6 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট আছে, যেটা ডাইনামিক টাইপের, মানে 60 থেকে 120 এর মধ্যে আপ ডাউন করে। আমি ইউএফএ টেস্ট করছি 120 পাইছি এবং 60 থেকে 120 এর মধ্যেই ছিল এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। ফাস্ট বলতে অ্যানিমেশনটা একটু স্লো মনে হয়েছে আমার কাছে, এটা এখন এ সিরিজে ফিক্স করা উচিত, এটা আমার এখনো মনে হয়েছে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 নিটস এর মতো এবং এর আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো ছিল, আউটডোরে কোনো রকম ইস্যু হওয়ার কথা না। ওয়াইড ওয়ান এলআর সাপোর্ট আছে, সেই ক্ষেত্রে ইউটিউবে আপনারা এই 4K ভিডিওগুলো ভালোভাবে স্ট্রিম করতে পারেন সহজেই, কোনো রকম ইস্যু ছাড়া। এইখানে স্যামসাং এর One UI 6.1 এটা এখন অ্যান্ড্রয়েড 14 আছে, এখন আপনারা আরো 3 বছরের এটার ওএস আপডেট পাবেন, 4 বছরের সিকিউরিটি প্যাচ পাবেন। এটার মধ্যে আপনারা গুড লগের অপশন এখানে পেয়ে যাবেন, আগে এটা করা যেত না, আগে আপনার VPN ইউজ করে গুড লগ ইনস্টল করা হতো, এখন দেখলাম যে বাংলাদেশেও এটা ইউজ করা যায়। আমি মোটামুটি ইউজ করছি, অনেক অ্যাপটে অনেক কাস্টমাইজেশন, র্যাম ম্যানেজমেন্ট ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ ধরে রাখতে পারে। এখানে পিকচারের মধ্যে কিছু ইরেজ অপশন আছে, তো আপনারা এইভাবে মানে এর ফিচারের মাধ্যমে আপনারা যে কোনো সাবজেক্টকে সিলেক্ট করে দিবেন এবং সেটা ভালোভাবেই সেটা এরেজ করে দেবে। এবং এখানে ব্যাটারি যে কমতি তাও না, 5000 mAh ব্যাটারি দিচ্ছে, 5nm5 রিভিশনের তৈরি প্রসেসর হওয়ার কারণে এর আউটপুট কিন্তু ভালো ছিল। প্রায় 1.5 দিনের মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন নর্মাল ইউজেসে। এটার মধ্যে 25 ওয়াটের চার্জার সাপোর্ট পাবেন। আমি এমনি নর্মাল চার্জার চার্জ করি, সেই ক্ষেত্রে আমার 1.5 ঘন্টার মতো সময় লাগে। 20 ওয়াটের চার্জার দিয়ে আপনারা 25 ওয়াট করলে আর কম লাগবে। নেটওয়ার্ক ইস্যু বলতে আমি ওইরকম দেখি নাই, আমার ইউজেসের ক্ষেত্রে আমি যেটা দেখছি, আমি নেট ইউজ করছি মানে 4G যে ইউজটা সেটা করছি, বাইরে আমি স্পিড ভালোই পাইছি, খারাপ পাইনি। আবার ওয়াইফাইয়ের ক্ষেত্রে
ক্ষেত্রে একটু মনে হয়েছে স্পিড কম, তবে বাসায় আমার কাছে অন্যান্য সেটের এই রেঞ্জের যে সেটগুলো এগুলোর থেকে স্পিড একটু কম মনে হয়েছে। এটা আমার ইউনিটি ইস্যু না সবার ক্ষেত্রেই বুঝতেছি না, তবে কলিং এ আবার কোনো ইস্যু পাই নাই, কলিং ভালো ছিল, মানে কল কোয়ালিটি বেশ লাউড এবং ক্লিয়ার ক্রিস্পি সাউন্ড প্রোভাইড করে, তো কলিং নিয়ে আমি কোনো ইস্যু দেখি নাই। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটার মধ্যে সিম কার্ড ট্রেটা দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা একটু মানে অন্যরকম দেখবেন। এখানে মানে হাইব্রিড সিম স্লটের মতোই, তবে পিছনে মেমরি কার্ড মানে লাগানোর অপশনটা আছে। এটা আপনারা একটা সেট পাবেন, সেটা হচ্ছে Oppo Reno 12, এটাতে ওইটাতে ওই সিস্টেমটা দিছে দেখলাম, তো সেটা সামনেই লঞ্চ হচ্ছে, তো সেটার ভিডিও পাবেন ইনশাল্লাহ, যদি আপনারা চান জানাবেন কমেন্ট সেকশনে। তো ওভারঅল যে বিষয়গুলো সবগুলো মিলিয়ে আমার কাছে স্যামসাং A35 5G খুব কিন্তু খারাপ মনে হয় নাই। ক্যামেরা সেন্ট্রিক ফোন যদি খুঁজে থাকেন আর যদি গেমিং টুকটাক করে থাকেন, তাহলে আমি বলবো A35 কিন্তু ভালো একটা অপশন হতে পারে আপনাদের জন্য। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে যা করা দরকার অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাপোর্ট দিন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।